আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আলোচনায় আসছি 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স সহকারী শিক্ষক জীববিজ্ঞান যে সিলেবাস আছে, এই সিলেবাসের দ্বিতীয় অধ্যায় টেক্সোনমি, অর্থাৎ শ্রেণীবিন্যাস বিদ্যা যে ক্লাসটা আছে, সেই শ্রেণীবিন্যাস বিদ্যা অধ্যায়টার একটা যে বড় অধ্যায় শ্রেণীবিন্যাস বিদ্যা, আমরা এই অধ্যায়টার একটা রিভিশন ক্লাসে আসছি। আমরা এর আগে প্রথম অধ্যায় ক্লাস শেষ করেছি, রিভিশন ক্লাস করেছি, দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে, তৃতীয় অধ্যায় শেষ হয়েছে, চতুর্থ অধ্যায়ও আমাদের শেষ হয়েছে। আমরা অধ্যায়গুলো শেষ করার পর সাধারণত এক্সাম নিয়ে থাকি, ক্লাস শেষ করার পর এক্সাম হয়ে থাকে, এবং আমরা যেহেতু বলেছি আপনাদেরকে আমরা এই রিভিশন ক্লাস প্রোভাইড করব। আমরা প্রথম অধ্যায় রিভিশন ক্লাস হয়ে গেছে, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় রিভিশন ক্লাস প্রোভাইড করতেছি আপনাদেরকে। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ক্লাসটা একটু আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিয়ে যতটুকু সম্ভব হয় একটু আমাদেরকে হেল্প করবেন। দ্বিতীয়ত, আমাদের যে প্রসেস, যারা এর আগে ক্লাস করেছেন তারা জানেন ক্লাসটা কিভাবে করতে হয়, আমরা ক্লাসটা কিভাবে পরিচালনা করি। ঠিক আছে, আমরা কোয়েশ্চেন ভিত্তিক এই ক্লাসটা সাজিয়েছি। আপনারা এই ক্লাসটা করেছেন, যখন যেটা করতে বলবো প্রত্যাশা করছি আপনারা প্রত্যেকে তখন ঠিকভাবে সেটাই করবেন। ঠিক আছে, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে 71 জন, 74 জন আমরা মনে করি এরাই সফল হওয়ার পরিশ্রমকারী ব্যক্তি। ঠিক আছে, ওকে, খুব বেশি কিছু বলছি না, আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। পুরো ক্লাস জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হারুনুর রশিদ উজ্জ্বল, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, আদর্শ কলেজ দিনাজপুর, ফাউন্ডার অ্যান্ড সিইও ইজি বায়োলজি। ইজি বায়োলজি, দ্য লার্জেস্ট জব বেসড বায়োলজি প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। বাংলাদেশের জীববিজ্ঞান জব ভিত্তিক সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ঠিক আছে, আপনারাই আমাদেরকে এটা অর্জনে সাহায্য করেছেন। সো আপনারা কি সবাই রেডি? আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? আপনাদের ভিডিও দেখতে কিংবা ভয়েস শুনতে কোনো সমস্যা হচ্ছে? একটু কমেন্ট করে আমাদেরকে একটু দ্রুত জানান আপনাদের ভয়েস শুনতে কিংবা ভিডিও দেখতে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা। একটু আমাদেরকে দ্রুত একটু কমেন্ট করে জানান। নো প্রবলেম, ঠিক আছে, বাকি যারা জানাচ্ছে না তাদের মনে হয় প্রবলেম আছে আর কি। ওকে, তাহলে আমরা কি করি, আমরা কোশ্চেন ভিত্তিক যাই। আপনারা সবাই প্রত্যেকে জানেন যে আমাদের সিস্টেমটা কি, আমরা কিভাবে এই ক্লাসটা পরিচালনা করে থাকি, আপনারা প্রত্যেকে জানেন। সুতরাং আপনারা প্রত্যেকে রেসপন্স করবেন। নাম্বার 1, শ্রেণীবিন্যাসের জনক কে এবং দ্বিপদ নামকরণ কোন ভাষায় হতে হবে? প্রশ্ন দুটোর আনসার করেন। এই প্রশ্ন দুটোর আনসার করেন, দেখি কার আনসার কিরকম হয়। ঠিক আছে, আমরা তো আপনাদের আনসারের পর আমরা কিন্তু কি করি, আপনাদের আনসারের পর আমরা কিন্তু এটা ব্যাখ্যা বা বিশ্লেষণ দিয়ে থাকি। একটু কমেন্টে জানান যে 1 এবং 2 এর আনসার কি। খুব দ্রুত 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে।
30 সেকেন্ডে অ্যান্সার করতে হবে। আচ্ছা, শ্রেণীবিন্যাসের জনক কে? আমরা সবাই জানি যে ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস, আমরা সবাই জানি। তবে সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন বিজ্ঞানী এরিস্টটল। সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন বিজ্ঞানী এরিস্টটল। বেনথাম হুকার তিনি কি করেছিলেন? তিনি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস প্রদান করেছিলেন। এবং ডারউইন তিনি হচ্ছেন প্রাকৃতিক বিবর্তনের জনক। তিনি কিসের জনক? প্রাকৃতিক বিবর্তনের জনক। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি এখানে একের ক, অ্যান্সার হচ্ছে একের ক, সেটা কি লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দ্বিপদ নামকরণ কোন ভাষায় হতে হবে? অবশ্যই দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে। দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে। দ্বিপদ নামকরণটা ল্যাটিন ভাষায় হতে হবে। অনেকে অ্যান্সার করেছে যে গ্রিক ভাষায়। না, আসলে গ্রিক ভাষায় না। ঠিক আছে, আমাদের বায়োলজির বেশ কিছু বা ম্যাক্সিমাম সবকিছুর উৎপত্তি হচ্ছে যে গ্রিক হলেও এক্ষেত্রে দ্বিপদ নামকরণ হতে হবে কি ভাষায়? ল্যাটিন ভাষায়। আর আমরা জানি ল্যাটিন ভাষা বলতে আমরা কি বুঝি? আমরা ল্যাটিন ভাষা বলতে বুঝি হচ্ছে স্প্যানিশ ভাষা। স্প্যানিশ, স্প্যানিশ যোগ হচ্ছে পর্তুগিজ, আমরা এই দুইটা ভাষাকে বুঝি। ঠিক আছে, স্প্যানিশ এবং পর্তুগিজ এই দুইটা ভাষাকে কিন্তু আমরা একত্রে বলে থাকি ল্যাটিন ভাষা। বুঝা গেছে? আচ্ছা, নেটের সমস্যা হচ্ছে কিনা? আমার মনে হচ্ছে যে একটু নেটের সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে একের ক খ যাদের হয়ে গেছে তাদের ঠিক আছে। হ্যাঁ, আমরা প্রথম দিকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স, আমরা প্রথম দিকে সহজ, ধীরে 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 কিন্তু আমরা কঠিনের দিকে অগ্রসর হয়েছি। হ্যাঁ, আচ্ছা, 3 এবং 4 দ্রুত অ্যান্সার করেন। 3 এবং 4 খুবই দ্রুত অ্যান্সার করেন। 3 নম্বরে কোনটি বর্ষজীবী উদ্ভিদ নয় এবং একক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠল উদ্ভিদ কোনটি? ঠিক আছে, একটু দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। 3 এবং 4 খুব দ্রুত অ্যান্সার করেন। 3 এবং 4, 3 4 খুব দ্রুত অ্যান্সার করেন। 3 4, আপনাদের এত কথা বলা কিন্তু আসলে কাম্য নয়। হ্যাঁ, আপনারা সবাই জানেন, এর আগে ক্লাস করেছেন, এর আগে কিন্তু এগুলা ক্লাস করেছেন। আপনাদেরকে বলছি একটু খুব দ্রুত আনসার করেন। কোনটি বর্ষজীবী উদ্ভিদ নয় এবং একক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠল উদ্ভিদ কোনটি? ঠিক আছে, আপনাদের এত কথা বলতে আসলে অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে না। কি ব্যাপার, নেট এমন করতেছে কেন? ওকে, আচ্ছা, কোনটি বর্ষজীবী উদ্ভিদ নয়? বর্ষজীবী মানে যেটা 1 বছর বাঁচে। কয় বছর? যে উদ্ভিদটা 1 বছর বাঁচে। ঠিক আছে, এখানে অরাইজা সেটিভা, সেও 1 বছর বাঁচে। জিয়া মেইস মানে হচ্ছে ভুট্টা, সেও 1 বছর বাঁচে। ট্রিটিকাম আইএসটিভাম মানে গম, সেও 1 বছর বাঁচে। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে রেটিভাস সেটিভা, এর নাম হচ্ছে মূলা। এর নাম কি? মূলা। মূলা কিন্তু দ্বিবর্ষজীবী। মূলা হলো দ্বিবর্ষজীবী, মানে সে 2 বছর বাঁচে। এই যে ধান, ধান ফল দিয়ে মারা যায়, গম ফল দিয়ে মারা যায়, ভুট্টা কি দিয়ে মারা যায়? ফল দিয়েই মারা যায়। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে রেটিভাস সেটিভা, যার নাম হচ্ছে কি মূলা। মূলা কিন্তু দ্বিবর্ষজীবী। সে প্রথম বছরে তার দৈহিক বৃদ্ধি ঘটালেও সে দ্বিতীয় বর্ষে কি করে? ফুল ফল বীজ প্রদান করে। একক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠল উদ্ভিদ কোনটি? সেটা এক্ষেত্রে অ্যান্সার নাই। একক কাণ্ড বিশিষ্ট, একক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠল উদ্ভিদ কোনটি? এক্ষেত্রে অ্যান্সার নাই। আমরা যেটা পড়েছিলাম, বিজ্ঞানী থিওফ্রাস্টাস তিনি কি করেছিলেন? উদ্ভিদের কাষ্ঠলতা, প্রকৃতি এবং বিস্তৃতি এর উপর ভিত্তি করে তিনি সমগ্র উদ্ভিদ জগৎকে 4 ভাগে ভাগ করেছিলেন। সেগুলো কি ছিল? সেগুলো ছিল বৃক্ষ,
গুল্ম, এরপর উপগুল্ম, এরপরে বিরুৎ। তাহলে দেখেন এক্ষেত্রে আনসার বৃক্ষ। তার একক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠল উদ্ভিদ, কাঠ হয় আম, জাম, কাঁঠাল, লিচু, এরা হচ্ছে একক কাণ্ড বিশিষ্ট। গুল্ম একক কাণ্ডবিহীন, কাণ্ডের অনেক শাখা প্রশাখা আছে, গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়, ঝোপঝাড় বিশিষ্ট। ঠিক আছে, যেমন লেবু গাছ। তারপরে বিরুৎ ঘাস জাতীয় উদ্ভিদ, ধান, গম, ভুট্টা, বাঁশ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? অবশ্যই কোনটি নয়, বিকজ এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে বৃক্ষ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বৃক্ষ। ওকে, কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা। 5 এবং 6 খুব দ্রুত অ্যান্সার করেন। 5 এবং 6, 5 নম্বর এবং 6 নম্বর। 5 এবং 6 খুব দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, ধান 1 বছর বাঁচে, এই জন্য ধান বর্ষজীবী। রায়হান নবী, আমি যেটা লিখছি ভাই সেটাও সঠিক। রায়হান নবী, আমি যেটাও লিখছি সেটাও সঠিক। ঠিক আছে, সামগ্রিক জ্ঞান রাখতে হবে। তুমি যেটা লিখছো ওটাও সঠিক, আমি যেটা লিখছি এটাও সঠিক। এই যে ইউএস এবং এ এর পার্থক্যটা বুঝতে হবে। সেটিভাস এবং সেটিভা দুটাই রাইট, পরে মিলাই নিও। পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রস্তাব করেন? পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রস্তাব করেন বিজ্ঞানী হুইট টেকার। বিজ্ঞানী হুইট টেকার কত সালে? 1969 সালে। তিনি সমগ্র জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেন। কি কি রাজ্য? মনেরা, প্রোটোক্টিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমালিয়া, তাই কিনা? মার্গুলিস কি করেন? 1974 সালে তিনি এটাকে হচ্ছে সংশোধন করেন। পরবর্তীতে 1998 সালে সোয়ার্স নামে এক বিজ্ঞানী, তিনিও সংশোধন করেছিলেন এটাকে। ওকে, এরিস্টটল তিনি কিসের জনক? জীববিজ্ঞানের জনক, প্রাণীবিদ্যার জনক। এই 6 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, জটিল টিস্যু তন্ত্র বিশিষ্ট জীব কোনটি? জটিল টিস্যু তন্ত্র বিশিষ্ট, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রাণী। এক্ষেত্রে অ্যান্সার কি? অ্যান্সার প্রাণী। আসেন, ছত্রাকে সেরকম টিস্যু দেখা যায় না। ছত্রাকে সেরকম টিস্যু দেখা যায় না, ঠিক আছে? শৈবালেও সাধারণত টিস্যু দেখা যায় না। আসেন, উদ্ভিদের টিস্যু হচ্ছে উন্নত টিস্যু। উদ্ভিদের টিস্যু কিরকম? উন্নত টিস্যুতন্ত্র বিশিষ্ট। তাহলে প্রাণীর টিস্যু কিরকম? জটিল টিস্যুতন্ত্র বিশিষ্ট জীব হচ্ছে কে? প্রাণী। ওকে, যাদের মিলে গেছে প্রত্যেককে ধন্যবাদ। যাদের মিলে গেছে প্রত্যেককে ধন্যবাদ। আমরা এখন যাই সহজ কোশ্চেন। এই যে নাম্বার 7, দেখি এখানে কারা কোন অ্যান্সারটা করে। 7 এবং 8, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। আমি 7 এবং 8-এর অ্যান্সার দেখার চেষ্টা করতেছি। কার কার অ্যান্সার সঠিক হয় আমি একটু দেখবো। 7 এবং 8-এ 7 এবং 8-এ কার কার অ্যান্সার সঠিক হয় আমি একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ স্যার, পর্বের আবিষ্কারক মোট জীবের সংখ্যা পড়তে হবে না ভাই, আমি তো পড়াই নাই এগুলা। আমি কি পড়াইছি? আমি এখন যেটা পড়াচ্ছি সেটা পড়েন, যদি মন না চায় ক্লাস থেকে বের হয়ে যান। 7 এবং 8 অ্যান্সার করেন। 7 এবং 8 এই দুইটা প্রশ্নের অ্যান্সার করেন, দেখি কার বেসিক কতটুকু দাঁড়ালো। 7 এবং 8, 7 দেখেন, 7 হচ্ছে পিপিএলও। 7 হচ্ছে পিপিএলও, এর পুনরূপ কি? পুনরো নিউমোনিয়া লাইক অর্গানিজম।
কার পূর্ণরূপ? পিপিএলও। এটাকে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে মাইক্রোপ্লাজমা। জীব জগতের সবচেয়ে ছোট জীব, সে অবশ্যই আদিকোষী, এবং আদিকোষী জীবের রাজ্য মনেরা। আদিকোষী রাজ্য কি? মনেরা। প্রকৃত কোষী রাজ্য কয়টা? 4টা। কি কি? প্রোটোপ্টিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমালিয়া, তাই কিনা? আচ্ছা, ফানজাই ছত্রাকের, প্রোটোপ্টিস্টা বা প্রোটিস্টা এটা শৈবালের, প্লান্টি হচ্ছে উদ্ভিদের। ওকে, কোন রাজ্যের জীবের কোষ প্রাচীর নাই? মনেরার কোষ প্রাচীর আছে। মনেরার কোষ প্রাচীর আছে। মনেরা মানে কি? এটা ব্যাকটেরিয়ার রাজ্য। আধুনিক সময়ে বিজ্ঞানী সোয়ার্স তিনি কি করছেন? হোয়াইটটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাসটাকে তিনি সংশোধন করেছেন কিন্তু, বিজ্ঞানী সোয়ার্স। ঠিক আছে, মানে প্রথমে যে হুইটটেকার শ্রেণীবিন্যাস দিল 1969 সালে, পরবর্তী সময় 1974 সালে মার্গুলিস সংশোধন করলো, এবং 1998 সালে এসে বিজ্ঞানী সোয়ার্স কি করছেন? এটাকে আবারও সংশোধন করেছেন। বাংলাদেশের মূর্খ পণ্ডিতরা এই ইতিহাস জানে না। ঠিক আছে, এখনকার সময়ে এই যে রাজ্য যেটা মনেরা আছে, মনেরার এখনকার সময়ের নাম ব্যাকটেরিয়া। এই রাজ্যের এখনকার সময়ের নাম হচ্ছে কি? ব্যাকটেরিয়া। আধুনিক সময়ে এটাকে ব্যাকটেরিয়া বলা হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত? পেপটিডোগ্লাইকান। ফানজাইয়ের কি আছে? কোষ প্রাচীর কাইটিন নির্মিত। উদ্ভিদের কি? সেলুলোজ নির্মিত। বুঝা গেছে? এবং এনিমালিয়া এর কোনো কোষ প্রাচীর নাই। এনিমালিয়ার কি নাই? কোনো প্রকার কোষ প্রাচীর নাই। 7 এবং 8 যাদের হয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু যাওয়ার চেষ্টা করি আমাদের পরবর্তী কোশ্চেনে। 9-10। 9-10 দেখেন, 9 এবং 10 আনসার করেন। 9 এবং 10। 9-10 আনসার করতে বলছি। 9-10। 9 এবং 10 কোন রাজ্যের জীবের দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত? কোন রাজ্যের জীবের দেহ কি দিয়ে গঠিত? মাইসেলিয়াম দিয়ে গঠিত। অ্যান্সারটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, ছত্রাক। মনে রাখতে হবে ব্যাকটেরিয়া এটা সাধারণত এককোষী। পরিশটা কি? শৈবাল, সে এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। প্লান্টি কিরকম? সে হচ্ছে উদ্ভিদ, সে অসংখ্য কোষ নিয়ে গঠিত। সাধারণত ছত্রাকের যে দৈহিক গাঠনিক একক সেটাকে আমরা বলে থাকি মাইসেলিয়াম, এবং মাইসেলিয়ামের যদি শাখা প্রশাখা থাকে আমরা এটাকে বলে থাকি সাধারণত হাইফা কিংবা হাইফি। ওকে, আচ্ছা, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত কোন রাজ্যের জীবের? মনেরা। মনেরা হলো পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান। ঠিক আছে, ফানজাই হলো কাইটিন। ফানজাই হলো কাইটিন। এরপরে কি আছে? প্রোটোপ্টিস্টা, এটা হলো সেলুলোজ। ঠিক আছে, শৈবালের যে কোষ প্রাচীর হলো সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত। তাহলে কোষ প্রাচীর কেন্দ্রিক আমরা আলোচনাগুলো এর আগে বহুবার করেছি।
আমরা জানি যে উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত, ছত্রাকের কাইটিন নির্মিত, ব্যাকটেরিয়ার পেপটিডো গ্লাইকান নির্মিত। ঠিক আছে, এর পাশাপাশি শৈবালেরও সেলুলোজ নির্মিত। প্রাণীর কোনো কোষ প্রাচীর নাই। এখানে বলছি কি যে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত কার, সেটা আমরা এক বাক্যে অ্যান্সার বলতে পারতাম কি যে উদ্ভিদের। এখানে কি উদ্ভিদ প্লান্টের সম্পর্কে কোনো কিছু আছে? নাই। তাহলে সেলুলোজ নির্মিত কিন্তু আরো এক ধরনের জীব আছে, তার নাম কি? শৈবাল। তার নাম কি? শৈবাল। এই যে প্রোটোপ্টিস্টা কি শৈবালের রাজ্য না? তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে প্রোটোপ্টিস্টা। ওকে, এরপর কি আসেন 11 নম্বর, কোনটি ভাস্কুলার? আমরা অনেকেই আছি এখানে, অনেকেই আছি যারা ভাস্কুলার কথাটা মানে বুঝি না। আমরা এখানে অনেকেই আছি যারা আমরা ভাস্কুলার কথার মিনিং বুঝি না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে মুখস্থ করার কোনো উপায় নেই। বুঝে গেছে? এখন অনার্স মাস্টার্স পাস করে এসেছেন, যদি ভাস্কুলার না বুঝেন তাহলে ভাই আপনার কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই, পড়ালেখাও বাদ দেওয়া উচিত। যেটুকু করছেন সেটুকু ভুলে যাওয়া উচিত। অনেকেই, আমি তো বললাম যে অনেকেই আছেন, 50%-এর বেশি হবেন বলতে কিছু বোঝেন না। ঠিক আছে, 11-12 অ্যান্সার করেন। 11-12 দেখি কি করেন। 11-12 ভাস্কুলার মানে কি? যারা হচ্ছে পরিবহন টিস্যু আছে। ভাস্কুলার দিয়ে আমরা ফার্স্টলি বুঝবো সেটা অবশ্যই উদ্ভিদকে বোঝানো হবে। দ্বিতীয়ত ভাস্কুলার মানে থাকে সেখানে কি থাকবে? জাইলেম থাকবে এবং হচ্ছে ফ্লোয়েম থাকবে। কি থাকবে? জাইলেম থাকবে এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম যদি একই ব্যাসার্ধের ভিতরে থাকে আমরা সেটাকে বলে থাকি ভাস্কুলার বান্ডেল। তাহলে যে সকল জীবের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম আছে তারা হচ্ছে ভাস্কুলার জীব। তাহলে এক্ষেত্রে এলগি, এলগি এর ভাস্কুলার নাই, মানে কি শৈবাল, এর ভাস্কুলার নাই। ফানজাই কি ছত্রাক, এরও ভাস্কুলার বান্ডেল নাই। এরপর কি ব্রায়োফাইট মানে মশবর্গীয় উদ্ভিদ, এরও ভাস্কুলার নাই। টেরিডোফাইট সে হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস মানে সবচেয়ে উন্নত অপুষ্পক উদ্ভিদ। টেরিডোফাইটস এর দেহকে মূল, কাণ্ড, পাতায় যেমন ভাগ করা যায়, যেমন এদের ভ্রূণ গঠিত হয়, যেরকম এরা স্বভোজী, ঠিক একই ভাবে এদের কি আছে? জাইলেম এবং ফ্লোয়েম আছে। টেরিডোফাইটের বাংলা নাম কি? এর বাংলা নাম হচ্ছে ফান, যে ফান বর্গীয় উদ্ভিদ। ওকে, কোনটি থ্যালাওয়েট নয়? এই থ্যালাওয়েট বলতে আমরা কি বুঝি অনেকের মনে নাই। থ্যালাওয়েট মনে হচ্ছে যাদের দেহকে দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না, ভাগ করা যায় না, তারা হচ্ছে কি? তারা হলো থ্যালাওয়েট। যাদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না তারা কি? থ্যালাওয়েট। মূর্খ পণ্ডিতরা পড়ায় যে শুধুমাত্র থ্যালাফাইটে নাকি থ্যালাওয়েট, থ্যালাফাইটা ছাড়া নাকি আর থ্যালাওয়েট নাই। ঠিক আছে কিনা? কেন ব্রায়োফাইট থ্যালাওয়েট না? ব্রায়োফাইট, ব্রায়োফাইটের দেহ কি মূল, কাণ্ড, পাতা আছে? কোন কোন ব্রায়োফাইটকে মূল, কাণ্ড ভাগ করা যায়, কোন কোন ব্রায়োফাইটকে কাণ্ড, পাতা ভাগ করা যায়, কিন্তু মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় এরকম ব্রায়োফাইট খুবই নগণ্য। ঠিক আছে, তাহলে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না, এরা হলো প্রথমত থ্যালাফাইট। থ্যালাফাইট কারা? শৈবাল। থ্যালাফাইট কারা? ছত্রাক। এবং মূল, কাণ্ড, পাতা ভাগ করা যায় না আরো একটা উদ্ভিদ গোষ্ঠী আছে যার নাম হচ্ছে কি? ব্রায়োফাইট। তাহলে এক্ষেত্রে অ্যান্সার টেরিডোফাইট। এক্ষেত্রে অ্যান্সার কি? টেরিডোফাইট। টেরিডোফাইটের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায়। প্রশ্নটা বুঝতে হবে যে কোনটি থ্যালাওয়েট নয়। থ্যালাওয়েট মানে কাদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না? এই যে এই সকল দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না, কিন্তু টেরিডোফাইটের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা কোথায়? আমরা 13 নম্বর প্রশ্ন আসতেছি। 13 নম্বর কি বলছে এখানে? কোনটা হায়ার ক্রিপ্টোগ্যামস, কোনটা ভ্রূণধর অভাস্কুলার ক্রিপ্টোগ্যামস? দুইটা প্রশ্নের অ্যান্সার করতে অনেকে একদম অবস্থা কাহিল করে ফেলবেন। দ্রুত অ্যান্সার করেন 13 এবং 14। 13, 14 খুব দ্রুত অ্যান্সার করেন। 13 এবং 14 খুব দ্রুত অ্যান্সার করেন এবং ক্লাসটাকে একটু শেয়ার করে দেন। আপনাদের ফেসবুক প্রোফাইলে ক্লাসটাকে একটু শেয়ার করে দেন।
13 14 খুব দ্রুত অ্যান্সার করেন। 13 এবং 14 খুব দ্রুত অ্যান্সার করেন এবং ক্লাসটাকে আপনাদের ফেসবুক প্রোফাইলে একটু শেয়ার করে দেন। নাই, 5 থেকে 6 জন অ্যান্সার করার পর বাকিগুলো শহীদ হয়ে গেছে। ক্রিপ্টো গেমস বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ক্লাসে তো আলোচনা করছি এগুলা, তারপর তো সব খায়া ফেলাইছে। ক্রিপ্টো গেমস, ক্রিপ্টো গেমস মানে কি? মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। মানে কি? অপুষ্পক উদ্ভিদ। বিজ্ঞানী বেনথাম এবং হুকার, বিজ্ঞানী বেনথাম হুকার তাদের জেনেরা প্ল্যান্টানাম বইয়ে কি করেছিলেন? সমগ্র উদ্ভিদ জগৎকে তারা দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস, একটা হচ্ছে ফেনারোগ্যামস। ক্রিপ্টোগ্যামস কি? যারা অপুষ্পক, ফুল ফল বীজ হয় না। ফেনারোগ্যামস কি? যাদের ফুল হয়, অনেকের ফল হয় এবং সবার বীজ হয়। এই অপুষ্পকের মধ্যে কয়টা ছিল? 3টা ছিল। একটা কি? একটা ছিল থ্যালোফাইটা, একটা ছিল কি? থ্যালোফাইটা, একটা ছিল কি? ব্রায়োফাইটা, ঠিক আছে না? আর একটা ছিল কি? আর একটা ছিল হচ্ছে টেরিডোফাইটা। এই যে 3টা। এখন আমরা শ্রেণীবিন্যাসের নিয়ম অনুসারে কি পড়েছি? কি পড়েছি? আপনারা তো অনেকে মুখস্থ করে বলছেন টেরিডোফাইট, অনেকের ক্ষেত্রে বিষয়টা এখনো অস্পষ্ট কিভাবে টেরিডোফাইট হলো। আমরা শ্রেণীবিন্যাসে কি পড়েছি? যত আমরা সামনের দিকে যাব আমরা তত উন্নত জীবগোষ্ঠী পাবো। তাহলে এক্ষেত্রে ক্রিপ্টোগ্যামস 3টা, একটা হচ্ছে থ্যালাফাইট, একটা হচ্ছে ব্রায়োফাইট, একটা হচ্ছে টেরিডোফাইট। তাহলে দেখেন সামনের দিকে কে আছে? টেরিডোফাইট আছে না? এই টেরিডোফাইট হচ্ছে সবচেয়ে কি? উন্নত। বুঝা গেছে? থ্যালাফাইটা বলতে আমরা বুঝি ছত্রাক এবং শৈবালকে, আর ব্রায়োফাইট তো এই যে এটা গেল ব্রায়োফাইটস। টেরিডোফাইট কি? সবচেয়ে উন্নত। বুঝা গেছে? আচ্ছা, 14 নম্বর, কোনটি ভ্রূণধর অভাস্কুলার ক্রিপ্টোগ্যামস? 14 ঘ, ঠিক আছে? ভ্রূণধর মানে যাদের ভ্রূণ সৃষ্টি হয়। এই যে আমার 3টা প্রশ্ন এখানে আমরা 3টা দেখলাম, এইখানে আমরা পড়ার সময় কি পড়েছিলাম? থ্যালাফাইটা, এদের কোনো প্রকার ভ্রূণ গঠিত হয় না। কি হয় না? ভ্রূণ হয় না। আবার কি? আবার হচ্ছে ব্রায়োফাইটা, এদের কি হয়? ফার্স্টে হচ্ছে এদের ভ্রূণ গঠিত হয়। একটা অপশন পাইলাম। নাম্বার 2, থ্যালাফাইটা এও অভাস্কুলার, ব্রায়োফাইটা সেও কি? অভাস্কুলার। তাহলে যাদের ভ্রূণ গঠিত হয় এবং অভাস্কুলার, ব্রায়োফাইটার ভ্রূণ গঠিত হয় এবং ব্রায়োফাইটা অভাস্কুলার, মানে কি নাই? জাইলেম ফ্লোয়েম নাই, সেহেতু অ্যান্সার হচ্ছে ব্রায়োফাইটস। একটু দেখেন, এলগি এরা হচ্ছে ভ্রূণধর নয়, ফানজাই সেও ভ্রূণধর নয়, টেরিডোফাইট সে ভ্রূণধর, তবে সে হলো ভাস্কুলার। এখন দেখেন প্রশ্নের মধ্যে কি চাইছে? চাইছে হচ্ছে ভ্রূণধর এবং অভাস্কুলার। ব্রায়োফাইট সে ভ্রূণধর মানে ভ্রূণ সৃষ্টি হয় এবং তার ভাস্কুলার বান্ডেল নাই, সেহেতু অ্যান্সার হচ্ছে ব্রায়োফাইটস। কি অ্যান্সার হবে এগুলার? ব্রায়োফাইটস। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝছেন কিনা একটু কমেন্টে জানতে চাচ্ছি যে আপনি এই প্রশ্ন দুইটা আপনারা বুঝছেন কিনা। ঠিক আছে, এই প্রশ্ন দুইটা আপনারা বুঝেছেন কিনা একটু আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 15 16 আনসার করেন। 15 16, 15 16 আনসার করেন। ঠিক আছে ভাই, বায়োলজি মুখস্থ করে খুব বেশি দূর আগাইতে পারবেন না, একদম স্পষ্ট করে কথা বলতেছি। বায়োলজি মুখস্থ করে খুব বেশি দূর আগাইতে পারবেন না, একদম স্পষ্ট কথা। সব তালগোল পাকায় ফেলবেন। এটা ভাই ওই যে লিখিত পরীক্ষা নয়, কোশ্চেন মুখস্থ করে যা কোপ দিয়ে আসবেন। ঠিক আছে, এটা এমসিকিউ পরীক্ষা। মুখস্থ করলে মার্কস চলে যাবে একদম মাইনাসের দিকে চলে যাবে, নেগেটিভ খাইতে খাইতে এই হাল অবস্থা হবে। পনেরো ষোলো আনসার করেন। 15 16, 15 16 আনসার। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ছত্রাকের সঞ্চিত খাদ্য, তাই না? আচ্ছা, যেটা শ্বেতসার, এর ইংরেজি নাম হচ্ছে কি? স্টার্চ। ইংরেজি নাম কি? স্টার্চ। সঞ্চিত খাদ্য কার এটা?
এটা হচ্ছে উদ্ভিদের, ঠিক আছে, এবং এটা হচ্ছে শৈবালের। কার? শৈবাল এবং উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। কাইটিন কার? এটা হলো ছত্রাকের, সরি, কাইটিন হলো ছত্রাকের কোষ প্রাচীর। কাইটিন কি? ছত্রাকের কোষ প্রাচীর। এখন সেলুলোজ কার? সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। দেখেন কোশ্চেনটা কি রকম হতে পারে, আমরা সব একদম হাতে কলমে দেখা দিচ্ছি আপনাদেরকে। দেখেন তাহলে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন, যার বাংলা নাম তেল বিন্দু। কি নাম? তৈল বিন্দু। থাকতে পারে দুটাই, বুঝা গেছে? দুটাই থাকতে পারে। যেভাবে শ্বেতসার কিংবা এস্টার্স উদ্ভিদ এবং শৈবালের সঞ্চিত খাদ্য, সেরকম গ্লাইকোজেন বা তৈলবিন্দু ছত্রাক এবং প্রাণী এদের সঞ্চিত খাদ্য। আমাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ওকে, কোনটির দ্বিনিষেক ঘটে? কোন উদ্ভিদে দ্বিনিষেক ঘটে? ঠিক আছে, আমরা আবার যাচ্ছি কোথায়? বেনথাম এবং হুকারে। সে সমগ্র উদ্ভিদ জগৎকে ভাগ করছে দুইটা উপজগতে। একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, একটা সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক মানে কি? ফুল হয়, অনেকের ফল হয়, সবার বীজ হয়। এরা কয়টা শ্রেণী? শ্রেণী হলো এরা দুইটা। একটা হচ্ছে সরি, উপবিভাগ বা সাব ডিভিশন কয়টা? দুইটা। একটা হচ্ছে নগ্নবীজি, একটা হলো আবৃতবীজি। নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না। টেরিডোফাইট তো ঘটবেই না, এরা তো হচ্ছে অপুষ্পক। ব্রায়োফাইট তো এখানে ঘটবেই না, বিকজ এরা কি? অপুষ্পক। নগ্নবীজির মধ্যে মাত্র একটা উদ্ভিদে দ্বিনিষেক হয়, তার নাম হচ্ছে ইফেড্রা। এটা আমি ক্লাসে পড়াইছিলাম, প্রত্যেকে খায়া ফেলাইছেন। যারা আবৃতবীজি এদের দ্বিনিষেক ঘটে। এখন যে জিনিসটা এখান থেকে ভালোভাবে জেনে নিতে হবে, দ্বিনিষেকের ফলে কি হবে? দ্বিনিষেকের ফলে দ্বিনিষেকের ফলে শস্য গঠিত হয়। কেমন শস্য? ট্রিপ্লয়েড শস্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে তিনটা পয়েন্ট একটা কোশ্চেন থেকে পাচ্ছি যে আবৃতবীজি উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, দ্বিনিষেকের ফলে শস্য গঠিত হয়। কেমন শস্য? ট্রিপ্লয়েড শস্য। বুঝা গেছে? এই কোশ্চেনটা বেশিরভাগের আনসার ভুল হয়েছে। এই কোশ্চেনটা 16 নম্বরে এসে বেশিরভাগের আনসার ভুল হয়েছে। ঠিক আছে স্যার, আমাদেরও একটা রিভিশন ক্লাস দিতে পারতেন। ঠিক আছে, আপনাদের অনেক মহাপণ্ডিত আছে, যে পণ্ডিতগুলো নিজে পরীক্ষা দিবার বসলে ফেল করবে। ঠিক আছে, তারা আজকে 6টা অধ্যায় সাজেশন দিচ্ছে। এবং কথা হচ্ছে ভাই, তোরা যদি এতই পণ্ডিত হইস, কোশ্চেনটাও করে ইন্টারমিডিয়েটের, তাই না? কোশ্চেনটাও করে, সাজেশন দেওয়া বাদ, কোশ্চেনটাও তোরা করে দে না। তোরা তো এতই পণ্ডিত যে এই 6টা অধ্যায়ের এই টপিক থেকে বাইরে কোনো প্রশ্ন আসবে না, তো কোশ্চেন গুলো তোরা করে দে, ঠিক না? আচ্ছা, এটা কি আসলো? 19তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক জীববিজ্ঞান, যে আমাদের কোর্স চলছে, কোর্সের প্ল্যানটা মাঝখানে চলে আসছে। আমাদের 3টা কোর্স রান করছি, কোর্সের প্ল্যান গুলো এখানে আছে। এবং আল্লাহর রহমতে আমাদের 3টা কোর্সে অলরেডি 1500 প্লাস স্টুডেন্ট ভর্তি আছেন। আপনারা 1500 প্লাস। সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, প্রভাষক প্রাণীবিদ্যা, এই 3টা কোর্সে আমাদের অলরেডি 1500 প্লাস স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি আছেন। আমরা এমনি এমনি বলছি না, দ্য লার্জেস্ট বায়োলজি জব বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ইজ ইজি বায়োলজি। ওকে, আমরা যা যা বলছি সব করছি। এই যে আপনারা কি করতেছেন আজকে দেখেন তো, আপনারা আজকে কি রিভিশন ক্লাস করতেছেন না? আমাদের কি ক্রাইটেরিয়া কোর্স প্ল্যানে কি রিভিশন দেওয়া ছিল? ছিল। টপিক ভিত্তিক ক্লাস, পরীক্ষা, ক্লাসও হচ্ছে, পরীক্ষা হচ্ছে। এমসিকিউ পিডিএফ পেয়েছেন, ইউনিক হ্যান্ড নোট পেয়েছেন, মডেল টেস্ট পাবেন, দিন রাত 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আমাদের এখন আমরা রিপিট ক্লাস দেইনি, সিলেবাসটা একবার শেষ হওয়ার পর আমরা কি দেব? রিপিট ক্লাস দিব। কারেন্টলি আজকের যে ক্লাসটা কি ক্লাস? রিভিশন ক্লাস না? কারেন্টলি আমাদের এটা চলছে, আমাদের এটা চলছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটাও হচ্ছে। রিপিট ক্লাস এখনো হয় নাই, মডেল টেস্ট এখনো হয় নাই, এগুলো হবে ইনশাল্লাহ। যেহেতু আমরা কথা দিয়েছি, আমাদের উপর ভরসা আছে আপনাদের, বিধায় আপনারা আমাদের এখানে ভর্তি হয়েছে, ইনশাল্লাহ হবে। আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব 17-18 কোশ্চেন অ্যান্সার করেন।
17-18 অ্যান্সার করেন। সতেরো আঠারো অ্যান্সার করেন, 17-18। হম, সমানে অ্যান্সার দাগাইতে থাকেন, কোয়েশ্চেন বুঝাবুঝি নাই, অ্যান্সার করতেই থাকেন। ঠিক আছে, ভুল ভাল অ্যান্সার করতে থাকেন, কোয়েশ্চেন তো বুঝবেন না। হ্যাঁ, একদম আন্দারু তল দিতে থাকেন। সতেরো এবং আঠারো। 17, কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ নয়? কানাগুলা এটা নয় দেখা পায় না, বলা আসলে এটা দেখা পায় না। আম দ্বিবীজপত্রী, কাঁঠাল সেও দ্বিবীজপত্রী, জবা সেও দ্বিবীজপত্রী, খেজুর এটা হলো একবীজপত্রী। আমাদের নোটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, নোটে আমাদের যে পিডিএফ দেওয়া আছে, যে হ্যান্ড নোট দেওয়া আছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং কি দেখে একবীজপত্রী দ্বিবীজপত্রী চিনবেন, বীজ দেখেও চেনা যায়, সেটা আমরা ক্লাসের মধ্যে পড়াইছি। ঠিক আছে, আচ্ছা, বেনথাম হুকার রচিত গ্রন্থের নাম কি? অরিজিন অফ স্পিসিস, এটা রচনাকার ডারউইনের। কার এটা? বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন, প্রকৃতিবিদ। স্পিসিস প্লান্টারাম, এটাও আর নয়, জেনেরা প্লান্টারাম বেনথাম হুকারের। মাইক্রোগ্রাফিয়া, এটা রচনাকার, এটা হচ্ছে রবার্ট হুকের। কার? রবার্ট হুকের। তাহলে অ্যান্সার কি? জেনেরা প্লান্টারাম। ঠিক আছে, বিজ্ঞানী স্যার জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন হুকার, এই দুজন বিজ্ঞানী একত্রে কি করেছিলেন, যে উদ্ভিদ জগতের তারা একটা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রণয়ন করেছিলেন। সেই শ্রেণীবিন্যাস যে পদ্ধতিটা তারা উল্লেখ করেছিলেন কোন বইয়ে? জেনেরা প্লান্টারাম যে বইটা আছে, তাদের এই বইয়ে তারা উল্লেখ করেছেন। ঠিক আছে, আসেন 19 এবং 20-এ আসেন, 19 এবং 20। ঠিক আছে, অনেকে ভাবতেছে যে এইলা কোনো প্রশ্ন হইল, পরীক্ষা দিবার গেলে এলাই ভুল করবেন, এলা কোনো প্রশ্ন না, এগুলাই ভুল করবেন পরীক্ষা দিবার গেলে। করেন, অনেক প্রুফ দিয়ে আসছেন জীবনে এগুলা। ঠিক আছে, প্রেডিকশন তো রেজাল্ট দেওয়া হয়ে গেছে, আপনারা পান নাই হয়তো বা। অ্যান্সার করেন, 19-20 অ্যান্সার করেন, 19-20, 19-20 এর অ্যান্সার করেন, 19 এবং 20-এর অ্যান্সার করেন। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? শ্রেণীবিন্যাসের মৌলিক একক, শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক রাজ্য। সবচেয়ে বড় কি? রাজ্য। সবচেয়ে ছোট কি? প্রজাতি। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে মৌলিক একক বলতে আমরা প্রজাতিকে বুঝি। কি বুঝি? প্রজাতি। প্রজাতি শব্দটা প্রথম কোন বিজ্ঞানী ইউজ করছিল? বিজ্ঞানী জন রে। আমরা ক্লাসে পড়াইছিলাম। প্রজাতির সংজ্ঞা আপনারা জানেন, যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, তারা হচ্ছে প্রজাতি। ইংরেজি নাম স্পেসিস, তাই কিনা? ত্রিপদ নামকরণ, এটা দ্বিপদ না কিন্তু দ্বিপদ। অনেকে ভুল অ্যান্সার দিয়ে ফেলছে, হ্যাঁ, অনেকেই ভুল অ্যান্সার দিছে। ঠিক আছে, দেখা দেখি নাই, আরে ভাই এটা ত্রিপদ, ত্রিপদ, দ্বিপদ না। ট্রাইপড, ট্রাইপড মানে কি? এটা ত্রিপদ, তিন পদ। ত্রিপদ নামকরণ আমরা কি পড়েছি? ত্রিপদ নামকরণটা পড়েছিলাম যে কোন বৃহৎ গণের ক্ষেত্রে
কোন জীবের গণ, প্রজাতি এবং উপপ্রজাতি, এই তিন পদের নামকরণের পদ্ধতি, এই নামকরণটাকে বলা হয় ত্রিপদ নামকরণ। বিজ্ঞানী স্লেজেল, কি নাম? বিজ্ঞানী স্লেজেল এই নামকরণটা করেছিলেন। যেমন এই যে চড়ুই পাখি যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়, এটা মূলত নীল নদের পাখি। নীল নদের দিকের বৈজ্ঞানিক নাম কিরকম? প্যাসার ডোমেস্টিকাস। নীল নদ মানে মিশরের দিকে, প্যাসার ডোমেস্টিকাস, প্যাসার ডোমেস্টিকাস, নীল নদের চড়ুই পাখি। যদি আমরা ভারতের দিকে পাই, আমাদের উপমহাদেশে যদি পাই, এর নাম হচ্ছে কি? প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস, নাইলোটিকাস। তাহলে একটু দেখেন, পেশা, গণ, প্রজাতি, উপপ্রজাতি, এই তিনটা অংশ একত্রিত হলো, এর নাম ত্রিপদ নামকরণ। তো আপনাদের ক্ষেত্রে যে বেশি যে ভুলটা হচ্ছে, কোশ্চেন না বুঝে অ্যান্সার করতেছি। ঠিক আছে, যারা কোশ্চেন না বুঝে অ্যান্সার করতেছেন ভুলভাল হচ্ছে, একটু কোশ্চেন বুঝার দিকে একটু মনোযোগ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 21 নম্বর, 21-22 অ্যান্সার করেন। 21-22, 21-22 অ্যান্সার করেন। শ্রেণীবিন্যাসের ধাপগুলো নিচ থেকে গণনা করা হয় নাকি উপর থেকে গণনা করা হয়? যদি উপর থেকে গণনা করা হয় তখন এটাকে বলা হবে নিম্নক্রমে। রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, আমরা এটাকে বলি নিম্নক্রম। যদি নিচ থেকে আসা হয়, যে প্রজাতি, গণ, গোত্র, বর্গ, তারপর হচ্ছে শ্রেণী, বিভাগ, রাজ্য, আমরা এটাকে বলি ঊর্ধ্বক্রম। ঠিক আছে, আপনি যেদিকে মন চায় যাইতে পারেন, কোনো সমস্যা নেই। পণ্ডিতরা সব হাঁপায় গেছে, কেউ কোনো কমেন্ট করতেছে না, কেউ কোনো অ্যান্সার করতেছে না। দ্রুত অ্যান্সার করেন। 21 এবং 22-এর, 21 এবং 22 দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, আমরা দেখি 21 নম্বর, সামগ্রিক অঙ্গ সংস্থানের ভিত্তিতে রচিত শ্রেণীবিন্যাস কোনটি? সামগ্রিক অঙ্গ সংস্থানের ভিত্তিতে। ঠিক আছে, আমরা প্রশ্নটা তো বলছিলাম যে আমরা ধীরে ধীরে কি পাবো? কঠিন কোশ্চেন পাবো, ডিপলি আলোচনা পাবো। এখানে কিন্তু সরাসরি বলা হয় নাই কৃত্রিম, প্রাকৃতিক নাকি জাতিজনিক, এটা ডিপ থেকে করা হয়েছে। সামগ্রিক অঙ্গ সংস্থান, সামগ্রিক অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস কয় প্রকার? 3 প্রকার। কি কি? কৃত্রিম, কৃত্রিম আছে না? কি প্রাকৃতিক আছে না? জাতিজনী বা আধুনিক আছে না? আছে। কি করা হয় কৃত্রিমে? কি করা হয়? যে বাহ্যিক একটি বা দুটি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে শ্রেণীবিন্যাস করা হয়। প্রাকৃতিক কি করা হয়? সামগ্রিক অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়। কোন শ্রেণীবিন্যাসে? প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে। তাহলে কোশ্চেনটা কেমন হওয়ার কথা? যে নিচের কোনটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস? সোজা কথা, তাই কিনা? কিন্তু না, কথা কি করানো হয়েছে? ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিরকম? সামগ্রিক অঙ্গ সংস্থানের ভিত্তিতে রচিত শ্রেণীবিন্যাস কোনটি? এটা কি হওয়ার কথা? প্রাকৃতিক হওয়ার কথা, নাকি? তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কে দিয়েছেন? লিনিয়াস দিয়েছেন কৃত্রিম, হুইটেকার দিয়েছে জাতিজনী, অ্যাংলার প্রান্টল সেও জাতিজনী। তাহলে অ্যান্সার কি? বেনথাম হুকার না? অ্যান্সার কি? বেনথাম হুকার অ্যান্সার না? বেনথাম হচ্ছে হুকার অ্যান্সার। আচ্ছা, 22 নম্বর, দ্বিপদ নামকরণ প্রবর্তন করা হয় কত সালে? 1758 সালে হচ্ছে অ্যান্সার। কত সালে? 1758 সালে। আচ্ছা, 1776 কোনটা? 1793 কোনটা মনে আছে?
এটা চিরস্থায়ী বন্দোবস্ত আছে না, আছে কিনা? 1776 কোনটা? সম্ভবত এটা হচ্ছে 76-এ মনন্তর, সম্ভবত এটা 76-এ মনন্তর, সম্ভবত এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু 1793 এটা কিন্তু হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, আর 1735 সম্ভবত এই সালে যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন অধ্যাপক হিসাবে। এক্ষেত্রে অ্যান্সার কত? 1758। ওকে, আচ্ছা, এরপর কি আছে যে অ্যাংলার প্রান্টল সমগ্র উদ্ভিদ জগৎকে কতটি ভাগে ভাগ করেন, কতটি বিভাগে? আমরা চলে আসছি এখন কোথায়? জাতিজনী শ্রেণীবিন্যাসে, তাই না? কৃত্রিম গেছে, প্রাকৃতিকও গেছে, মোটামুটি 5 রাজ্যও চলে গেছে। আমরা প্রশ্ন আসছি কোথায়? যে অ্যাংলার প্রান্টল, আমাদের সিলেবাসে যে অ্যাংলার প্রান্টলের শ্রেণীবিন্যাস দেওয়া আছে, তিনি এই সমগ্র উদ্ভিদ জগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছিলেন? কতটি রাজ্যে, কতটি বিভাগে ভাগ করেছিলেন? 23 নাম্বার এবং 24 নাম্বার, 23 এবং 24, 23-24 আনসার, 23 এবং 24। মৌলি নীলা, থ্যাংক ইউ। আর কেউ? আচ্ছা, অ্যাংলার প্রান্টল তিনি কি করেন? সমগ্র উদ্ভিদ জগৎকে তিনি ভাগ করেছিলেন মোট 13টি বিভাগে, ঠিক আছে, যেখানে 10টা ছিল শৈবালের বিভাগ। রাজ্য মনেরার জীবে কোনটা উপস্থিত? তাহলে আমাদের বোঝা লাগবে যে মনেরার জীব কোনগুলা। মনেরার জীব কি? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। এরা সবাই কিরকম? সবাই হচ্ছে আদিকোষী। সবাই কিরকম? মনোরাজ্যের সকল জীব আদিকোষী। সকল জীব যদি আদিকোষী হয়, আদিকোষী জীবের ক্ষেত্রে মাত্র একটা অঙ্গাণু উপস্থিত যেটা ঝিল্লিবদ্ধ, তার নাম কি? রাইবোসোম। এটা মোটামুটি সবারই হয়েছে, রাইবোসোম। অ্যান্সার কি হবে? রাইবোসোম হবে। আচ্ছা, আসেন 15 নম্বর, প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? এই চলে গেলাম এখন প্রাণীতে, উদ্ভিদের কাম শেষ, প্রাণীতে আসলাম। প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? প্রাণী বৈচিত্র্য কত প্রকার? সিলোমের উৎপত্তি কোন স্তরে? আচ্ছা, প্রাণী বৈচিত্র্য 3 প্রকার, কি কি? জিনগত,
প্রজাতিগত, আর কি বাস্তুতান্ত্রিক। কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, সিলোমের উৎপত্তি কোন স্তরে? আমরা সিলোমের সংজ্ঞাটা অনেকে জানি না, বুঝি নাই, খেয়াল নাই, মনে নাই, পড়ি নাই, ভুলে গেছি। ঠিক আছে, সিলোমটা ত্রিস্তরী প্রাণী। কত স্তরী? ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী প্রাণীর মেসোডাম। মেসোডাম কোনটা? মাঝখানের স্তর। বাইরেরটা একটোডাম, ভেতরেরটা এন্ডোডাম, মাঝখানেরটা মেসোডাম। মেসোডামে যদি কি থাকে? গহ্বর থাকে। যদি গহ্বরের পর্দার নাম হয় পেরিটোনিয়াম। কি পর্দা? পেরিটোনিয়াম পর্দা। তাহলে আমরা এটাকে কি বলি? তাহলে আমরা এটাকে বলে থাকি হচ্ছে যে সিলোম। সিলোমের উৎপত্তি কোন স্তরে? অবশ্যই মেসোডার্মে। কোথায়? মেসোডার্মে। এজন্য যেসব জীব দ্বিস্তরী তাদের ক্ষেত্রে কি নাই? সিলোম নাই। ওকে। আচ্ছা, এরপরে আসেন 27 এবং 28। খুব দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার, দ্রুত দ্রুত। 27 এবং 28 দ্রুত অ্যান্সার করেন, সময় কম। 27 এবং 28 খুব দ্রুত অ্যান্সার করেন। যে প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী কত প্রকার? প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী কত প্রকার? আসেন, একটা হচ্ছে গোলীয়, একটা হচ্ছে অরীয়, একটা হচ্ছে দ্বিঅরীয়, একটা হলো দ্বিপার্শ্বীয়, আর একটা হলো অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য। তাহলে 1 2 3 4 5 কয় প্রকার? 5 প্রকার। 27-এর গ, 27-এর অ্যান্সার দিচ্ছে এ। চিন্তা করেন। 27-এর সি 5 প্রকার। এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় কোন পদ্ধতিতে? দেখেন, এই যে পিতা হচ্ছে এক্স ওয়াই, মাতা হচ্ছে এক্স এক্স, এখান থেকে আসলো সাপোজ ওয়াই, এখান থেকে আসলো এক্স, এই এক্সটা হচ্ছে এখানকার গ্যামেট, এই ওয়াইটা হচ্ছে পুংগ্যামেট, এক্স হচ্ছে স্ত্রী গ্যামেট, মিলিত হলো মানে কি? নিষেক হলো। সেটা কি? এক্স ওয়াই। এটা কি জাইগোট না? জাইগোট। জাইগোটটা কিরকম? এককোষী। এখন এককোষী জাইগোট থেকে কিন্তু আমাদের মতো মানুষের উৎপত্তি, যাদের কোষের সংখ্যা 100 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। তাহলে যেভাবে যে প্রক্রিয়ায় এককোষী জাইগোটটা কি হলো, বহুকোষী মানে অনেকগুলা কোষ যুক্ত ভ্রূণে পরিণত হলো, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লিভেজ। কি নাম? ক্লিভেজ। ক্লিভেজ। এবং এই বহুকোষী ভ্রূণের যে কোষগুলো আছে, কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হয়? ব্লাস্টোমিয়ার বলা হয়। ক্লাসে খুব ভালো করে পড়াইছিলাম, ঠিক আছে না? কিন্তু মাথার মধ্যে ঘুণ আছে, ঘুণ। ঠিক আছে, ভালো জিনিস তো খুব ভালোভাবে আমরা রিসিভ করতে চাই না অ্যাকচুয়ালি। এই যে দেখেন, এই সাকিব 27 গ 28 গ। আর এই প্যারাপোডিয়া কি? প্যারাপোডিয়া চরণ অঙ্গ। ভ্রূণে মেসোগ্লিয়া কি? দ্বিস্তরী প্রাণীতে কি আছে? মেসোগ্লিয়া আছে, উভয় স্তরে মাঝখানে। কিভাবে প্যারাপোডিয়া আনসার হয় আমি তো বুঝি না এটা অ্যাকচুয়ালি। 29 নম্বর, 29। মেসোগ্লিয়া দেখা যায় কোন প্রাণীতে? মেসোগ্লিয়া 29 30 আনসার করেন, 29 এবং 30। 29 এবং 30।
দেখি কি হয়েছে। মেসোগ্লিয়া দেখা যায় কোন প্রাণীতে, দেখছেন? বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে সি, একটু আগে পড়াইলাম। ঠিক আছে, এটা ত্রিস্তরী প্রাণী, এটা দ্বিস্তরী, তাই না? আর এটা কত স্তর? এটা ত্রিস্তরী, তাই না? আসেন, ত্রিস্তরী প্রাণীর এই যে মেসোডার্মে যদি এখানে গহ্বর থাকে, যদি গহ্বরের পর্দার নাম হয় পেরিটোনিয়াম, তাহলে আমরা একে বলবো সিলোম। ঠিক আছে, একদিকে বোঝাই আরেকদিকে বের হয়ে যায়। মিশ্রগুলো পাওয়া যাবে দ্বিস্তরী প্রাণীতে। কোন প্রাণীতে? দ্বিস্তরীতে। কিরকম? এই যে বাইরের স্তর একটোডাম, ভেতরের স্তর এন্ডোডাম, উভয় স্তরের মাঝখানে কি থাকবে? রক্তজালক সমৃদ্ধ মেসোগ্লিয়া থাকবে। এটা বৈশিষ্ট্য কার? দ্বিস্তরী প্রাণীর। ঠিক আছে, জানি না এদের যে কি হয়েছে বা কেন যে ভুলভাল অ্যান্সার করতেছে। কোনটি অপ্রতিসাম্য? অপ্রতিসাম্য মানে কি? ভাগ করা যায় না, ভাগ করা যায় না। যাদেরকে সমান সমান অংশে ভাগ করা যাবে না হচ্ছে অপ্রতিসাম্য। হোমোসেপিয়েন্স সে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। হাইড্রা পরীয় প্রতিসাম্য। ভলভক্স গোলীয় প্রতিসাম্য। অ্যান্সার পাইলা গ্লোবোসা। এটা কি? এটা আপেল শামুক, তাই না? এই যে আপেল শামুক, সে কিরকম? সে হচ্ছে অপ্রতিসাম্য, একে ভাগ করা যাবে না। একটা সুন্দর কমেন্ট পাচ্ছি আমরা মিস নুসরাতের কাছ থেকে। তোমরাও হয়তো সবাই এই কমেন্টটা দেখতে পাচ্ছ। এখন যার যেটা চাহিদা ভাই, এখন কি কি আর বলবো, আর কি করব আমি, একচুয়ালি করার কিছু নাই। ওকে, আশা করছি এটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আমরা যাব হচ্ছে 31 নম্বরে। এখানে আমাদের, আরে আবার রে, কি করছে আমার ম্যানেজার! 19তম নিবন্ধনের আমাদের এখানে ক্লাস শিডিউল দেওয়া আছে। সহকারী শিক্ষক জীববিজ্ঞান ক্লাস শনি এবং মঙ্গলবার রাত 9টায়। আজকে যেহেতু শনিবার, আমরা রাত 9টায় লাইভে চলে আসছি। ঠিক আছে, প্রভাষক বোটানি রবি বুধবার রাত 9টা, প্রভাষক জুলজি সোম এবং বৃহস্পতিবার রাত হচ্ছে 9টায়। আবু মুসা ছিল না ছেলেটা, বুঝি নাই কি যে বলছে। আচ্ছা, এখন আসেন কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31, আমরা সিলোম জিনিসটা কিন্তু বুঝেছি। কি বুঝেছি? সিলোম জিনিসটা। সিলোম কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। নাম্বার 2 সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট। নাম্বার 3 ইউসিলোমেট, ইউসিলোমেট। তাহলে 1 নম্বরে আমরা কি বললাম? আমরা 1 নম্বরে পড়েছি অ্যাসিলোমেট, মানে যাদের সিলোম নাই। ঠিক আছে। নাম্বার 2 পড়ছি সিউডোসিলোমেট, দেখতে সিলোমের মতো কিন্তু আসলে সিলোম নয়। নাম্বার 3 ইউসিলোমেট, যারা প্রকৃত সিলোম বিশিষ্ট, যারা প্রকৃত সিলোম বিশিষ্ট। ওকে, তাহলে আসেন, নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? মানে যাদের কি নাই? সিলোম নাই। ঠিক আছে, যাদের কি নাই? সিলোম নাই। অ্যান্সার ফিতাকৃমি। কি অ্যান্সার? ফিতাকৃমি। আমরা যে প্রাণীজগতের যে পর্ব যেগুলা পড়ছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, ঠিক আছে, এদের কি নাই? এদের সিলোম নাই। নেমাটোডা দেখতে সিলোমের মতো গহ্বর আছে, আসলে সিলোম নয়, তারা সিউডোসিলোমেট। এরপর কি আছে? যে এর নিচের যেগুলো আছে, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এদের প্রত্যেকের কি আছে? সিলোম আছে। এই যে ফিতাকৃমি, এরা কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বের। কোন পর্বের? প্লাটিহেলমিনথেস পর্বের। এবং আমরা কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বের সহ বাকি সকল পর্বটা কিন্তু খুব ভালোভাবে বিস্তারিত পড়েছিলাম। ঠিক আছে কিনা? আমরা কি পড়েছিলাম?
যে উঁচু আকাশে দ্বীপ জ্বলে, পড়েছিলাম না? উঁচু আকাশে দ্বীপ জ্বলে, এরা উভলিঙ্গ। শোষক আছে, অ্যাসিলোমেট, পড়ছিলাম না? শিখা কোষ আছে, পড়েছিলাম না? মনে নাই? ভুলে গেছেন? ভুলে যাওয়ার তো কথা নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, নিম্নের কোন প্রাণীটি গঠনগতভাবে সরল? এটা বেসিক, যার বেসিক স্ট্রং সে চোখ বন্ধ করে অ্যান্সার দেখাবে। চোখ বন্ধ করে হবে কি? স্পঞ্জিলা। দেখেন, প্রাণী জগতের প্রথম পর্বের নাম কি? পরিফেরা, তাই না? সে সরল, বাকি সবাই কি ধীরে 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 কি হয়ে গেছে? জটিল হয়ে গেছে। হাইড্রা কোন পর্বের? নিডারিয়ার। পাইলাগোলোবাসা মলাস্কার। ঠিক আছে না? অ্যান্সার কি? স্পঞ্জিলা। সে কোন পর্বের? সে পরিফেরা পর্বের। এরা সর্বাপেক্ষা সরল, এদের অস্ট্রিয়া নামক ছিদ্র আছে, এরা কোষস্তরের প্রাণী, এরা বহুকোষী। কি বলেছিলাম আমরা? অপুর বাসায় এসি নাই, পড়েছিলাম না? পরিফেরা, অপুর বাসায় এসি নাই, পড়েছিলাম না? অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। এমফি প্লাস্টুলা নামক কি আছে? লার্ভা দশা আছে, পড়েছিলাম না? স্পিকিউল নামক কাটা আছে, নালীতন্ত্র আছে, পড়েছিলাম না? পড়েছিলাম কিন্তু। ওকে, তাহলে আমরা আবার যাই কোথায়? আমরা যাই 33-তে। 33 আমরা একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে? হ্যাঁ, সব ভুলে গেছি স্যার। এখন মাথায় তো অন্য কিছু ঢুকে আছে, ভুলে যাওয়া তো স্বাভাবিক। শিখাকোষ কোন পরে পাওয়া যায়? আমরা এই এখনই পড়লাম, প্লাটিহেলমিনথেস, বললাম না? শিখাকোষ। আচ্ছা, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কয়টা? পর্ব কোনটি? প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। সবচেয়ে বড় হচ্ছে আর্থ্রোপোডা, সবচেয়ে বড়। ঠিক আছে, আর্থ্রোপোডা সবচেয়ে বড়। দ্বিতীয় সর্বোচ্চ বড় নাম হচ্ছে কি? মলাস্কা। কি নাম? মলাস্কা, যাদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। কি বলা হয়ে থাকে? কম্বোজ প্রাণী। শামুক, তাই না? আমরা কি পড়েছিলাম? এই যে মলাস্কার ছন্দ কি পড়েছিলাম? শামুকের মাংস নরম, পড়েছিলাম না? রেডুলা আছে, রেতিজিব্বা আছে, শেল বা খোলক বা মেন্টল আছে, পড়েছিলাম না? এরা অপ্রতিসাম্য, পড়েছিলাম না? পড়েছি। তাহলে অ্যান্সার হচ্ছে কি? মলাস্কা। কি অ্যান্সার? অ্যান্সার হলো মলাস্কা। যাদের সাথে মিলে গেছে ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এক্ষেত্রে অ্যান্সার মলাস্কা। 35 নম্বরে আসেন। আচ্ছা, কোন প্রাণীতে কাঁটাযুক্ত ত্বক দেখা যায়? অ্যান্সার করেন। 35-36 দ্রুত অ্যান্সার করেন। 35-36 দ্রুত অ্যান্সার করেন। 35-36। কোন প্রাণীতে কাঁটাযুক্ত ত্বক দেখা যায়? কোন প্রাণী? দেখি অ্যান্সার কি আসছে এদের। তাহলে মনে আছে? হ্যাঁ, একাইনোডার্মাটা, মনে আছে না? কি নাম যেন এদের ছিল? স্টারফিশ, তাই না? তারা মাছ। কি বলেছিলাম? 5-7 দিন আমি একা। এরা পঞ্চরীয় প্রতিসম।
দেহত্বক কাঁটাযুক্ত, পড়েছিলাম না? পড়েছিলাম কিন্তু। আচ্ছা, আর্থ্রোপোডাকে বলা হয় সন্ধিপদী প্রাণী। হুম। নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি? শিকাগোস পাওয়া যায় প্লাটিহেলমিনথেসে। রেডুলা পাওয়া যায় কোথায়? মলাস্কায়। হিমোসিল পাওয়া যাবে, হিমোসিল। শোনেন, এই যে আর্থ্রোপোডার যে সিলোম যেটা আছে, এই সিলোমটা রক্ত জালক দিয়ে পরিপূর্ণ হওয়ায় এটাকে বলা হয়ে থাকে হিমোসিল। হিমোসিল আসছে থেকে? ওই যে রক্তের হিমোগ্লোবিন, সেখান থেকে হিম আসছে, হয়ে গেছে কি হিমোসিল। ওকে, আচ্ছা, হ্যাঁ অবশ্যই হিমোসিল হবে, অবশ্যই হিমোসিল হবে। আচ্ছা আসে দেখি নেক্সট কি আছে। 37 নম্বর, নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কিসের নাম? নেফ্রিডিয়া কিসের নাম? নেফ্রিডিয়া হচ্ছে রেসন অঙ্গের নাম। আমরা বেশ কিছু রেসন অঙ্গ আমরা চিনে থাকি। নেফ্রিডিয়া, ম্যালফিজিয়ান নালিকা, বৃক্ক বা কিডনি, জানি না আমরা? জানি। কিন্তু কোন কোন প্রাণীদের কি হয়ে থাকে, যে তাদের যে সিলোম যেটা আছে সেটাই তাদের অনেক ক্ষেত্রে বজ্র সংগ্রহ করে রাখে, এমনটাও ঘটতে দেখা কিন্তু গেছে। ওকে, তাহলে আমরা কি দেখবো এখন, যে নেফ্রিডিয়া পাওয়া যায় কোন প্রাণীতে? নেফ্রিডিয়াটা কি? নেফ্রিডিয়া হচ্ছে রেশন অঙ্গ। এটা কি? এটা হচ্ছে রেশন অঙ্গ। এটা দিয়ে কি করবে? ওই জীবটা হচ্ছে তার বজ্র পদার্থ নিষ্কাশন করবে। ঠিক আছে, সেটা কি? নেফ্রিডিয়া। এক্ষেত্রে আনসার কোনটা? এনিলিডা। কি আনসার? এনিলিডা। সেখানে কি দেখা যাবে? নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ দেখা যাবে। আর আর্থ্রোপোডার ক্ষেত্রে কি হবে? মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, কি হবে? মালপিজিয়ান নালী হবে। তাহলে এক্ষেত্রে আনসার এনিলিডা। কেশো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? কেশো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? যেহেতু সে অমেরুদণ্ডী প্রাণী, সেহেতু তার হৃৎপিণ্ড নাই। কি নাই? ফুসফুসও নাই। কি নাই? ফুলকাও নাই। কার মাধ্যমে? ত্বকের মাধ্যমে। আমরা সবাই কেঁচোকে চিনি, দেখি, জানি, সামনে চলাফেরা করে। নুডলস খাওয়ার সময়ও কেঁচোর কথা মনে পড়ে, আমার বরবটি খাওয়ার সময়ও মনে পড়ে। ঠিক আছে, এই জন্য নুডলস বা বরবটি কোনোটাই আমার পছন্দের বা প্রিয় খাবারের তালিকায় অ্যাকচুয়ালি পড়ে না। ঠিক আছে, যাদের পড়ে তারা জানবে এটা। আসলে 39 নম্বর, সিলোমবিহীন পর্ব কোনটি? সিলোম মানে কোন পর্বের সিলোম নাই? কোন পর্বের সিলোম নাই? ঠিক আছে, এবং নিডারিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? 39 40 একটু অ্যান্সার করেন। 39 এবং 40 একটু অ্যান্সার করেন। 39 40 একটু অ্যান্সার করার চেষ্টা করেন। উনচল্লিশ এবং 40, সিলোমবিহীন পর্ব কোনটি? সিলোম নাই এমন পর্বগুলোর নাম দেখেন। পরিফেরা, এমন পর্বের নাম নিডারিয়া, এমন পর্বের নাম প্লাটিহেলমিনথেস। এদের কি নাই? এদের হচ্ছে সিলোম নাই। পরিফেরা এবং নিডারিয়া এরা হচ্ছে, এটা হচ্ছে দ্বিস্তরী, এটা হলো স্তরবিহীন। প্লাটিহেলমিনথেস ত্রিস্তরী হওয়া সত্ত্বেও কি নাই? এর হচ্ছে সিলোম নাই। তাহলে দেখেন এই তিনটার মধ্যে অপশনে কোনটা আছে? নিডারিয়া আছে। তাহলে অ্যান্সার নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয় কোনটা? নিডারিয়া কিরকম? এদের তো সিলোম নাই, নাম্বার 1 আমরা যেটা পড়লাম। এরা আবার কিরকম? দ্বিস্তরী, এটা পড়ছিলাম না? দ্বিস্তরী হওয়ার কারণে এদের কি আছে? মেসোগ্লিয়া আছে। তাহলে দেখেন নিডারিয়া কি আছে? মেসোগ্লিয়া কিন্তু আছে। এরা আবার দ্বিস্তরী। এদের আবার কি আছে? নেমাটোসিস্ট। ঠিক আছে, যে নেমাটোসিস্ট ধারণ করে কি আছে? নিডোসাইড আছে, যেটা আমরা হাইড্রার সময় পড়েছিলাম, যেটা তাদের খাদ্য সংগ্রহের কাজে লাগায়, যেটা দিয়ে তারা হচ্ছে খাদ্য বস্তুকে আকৃষ্ট করতে পারে, খাদ্য ভক্ষণ করতে পারে।
এই যে নেমাটোসিস্ট কিন্তু এদের আছে, তাহলে এই তিনটা এদের আছে। কোশ্চেন কি, নাই কোনটা? তাহলে অ্যান্সার অপ্রতিসাম্য। বিকজ বিকজ নিডারিয়া কিরকম? নিডারিয়া হচ্ছে যে এরা অরীয় প্রতিসাম্য। এরা কি? নিডারিয়া হলো অরীয় প্রতিসাম্য। ছন্দ মনে আছে? কি বলেছিলাম? মেসি 20 সালে গোল দিও না, আছে মনে? মেসি 20 সালে গোল দিও না, মেসোগ্লিয়া। ঠিক আছে, 20 প্রজাতি ছাড়া বাকি সবাই সামুদ্রিক, অরীয় প্রতিসম। পড়েছিলাম না? নেমাটোসিস্ট আছে, পড়েছিলাম না? পড়েছিলাম। যাদের ক্ষেত্রে আনসার মিলে গেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। তাহলে আমরা এখন যাব কোথায়? আমরা যাব হচ্ছে 41 নম্বর প্রশ্নে। 41 আসেন। কোনটি কর্ডেট এর বৈশিষ্ট্য নয়? কর্ডেট মানে কি? আমরা একটা ভুল কনসেপ্ট ধারণ করি যে মনে হয় কর্ডেট মানে মনে হয় যে হচ্ছে মেরুদণ্ডী। ঠিক আছে না? এই কথাটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে। আচ্ছা, কর্ডেট মানে কি? যারা করডাটা পর্বের তারা হচ্ছে কর্ডেট, তাই না? যারা কোন পর্বের? করডাটা পর্বের। আচ্ছা, বৈশিষ্ট্য নয় কোনটা? করডা কি আছে? ফুলকারন্ধ্র আছে, নটোকট আছে, এরপর কি আছে? স্নায়ু রজ্জুও আছে। করডাটা কি নাই? ত্বকীয় চোখ নাই। যারা মেরুদণ্ডী প্রাণী এদের চোখটা ত্বক থেকে উৎপত্তি হয় না। বুঝা গেছে? যারা অমেরুদণ্ডী এবং যাদের চোখ আছে মূলত এদের চোখটা উৎপন্ন হয় ত্বক থেকে। দেখবেন আপনারা যারা যতটুকু পড়েছেন, আমার জানা নেই অ্যাকচুয়ালি, যারা নন কর্ডেট কিংবা অমেরুদণ্ডী প্রাণী বৈশিষ্ট্য পড়েছেন সেখানে অবশ্যই এটাও পড়েছেন যে এদের চোখের উৎপত্তি হয় কোত্থেকে? ত্বক থেকে। ঠিক আছে, যে ত্বকীয় চোখের উৎপত্তি দেখা যায়। কিন্তু যারা মেরুদণ্ডী, আমরা যারা কর্ডেট, আমাদের ত্বকীয় অবস্থা থেকে আসলে চোখের সৃষ্টি হয় না। সাগর ফোয়ারা বলা হয় কাদের? সাগর ফোয়ারা, সেফালো করাটা সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা বলা হচ্ছে কাদেরকে? বলা হচ্ছে ইউরো করাটাকে। কোথায়? এই যে ইউরো করাটা, এদেরকে বলা হচ্ছে কি? সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা। আচ্ছা, এরপর কি আছে? ভার্টিব্রাটাকে বলা হচ্ছে কি? মেরুদণ্ডী প্রাণী। নিডারিয়াকে বলা হচ্ছে সমুদ্রের ফুল। অ্যান্সার কোনটা? ইউরো কর্ডাটা এক্ষেত্রে অ্যান্সার। ওকে, এরপর আমরা যাবো কোথায়? আমরা যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, 43 নম্বর। ভার্টিব্রাটা এর ফুলকারন্ধ্রের সংখ্যা কত? ভার্টিব্রাটা এর ফুলকারন্ধ্রের সংখ্যা কত? ভার্টিব্রাটা, ঠিক আছে, এটা কিন্তু ভার্টিব্রাটা বলতে আমরা কি বুঝি? সমগ্র মেরুদণ্ডী প্রাণীর উপপর্ব যেটা, তার নাম কি? ভার্টিব্রাটা। ঠিক আছে, এর ফুলকারন্ধ্রের সংখ্যা কত? ফুলকারন্ধ্রের সংখ্যা হচ্ছে 5 থেকে 15 জোড়া। 5 থেকে 15 জোড়া। যদি এটা বিভিন্ন শ্রেণীতে যায় সেক্ষেত্রে কম বেশি হতে পারে। যদি এটা যায় হচ্ছে কন্ড্রিকথিসে, যদি যায় অ্যাকনোপটেরিজিতে, যদি যায় সার্কোপটেরিজিতে, তাহলে ফুলকারন্ধ্রের সংখ্যা কম থেকে কম বেশি হতে পারে। কিন্তু যখন একত্রে বলবে ইউনিট আকারে যে ভার্টিব্রাটা এর ফুলকারন্ধ্রের সংখ্যা কত, তখন অ্যান্সার হচ্ছে 5 থেকে 15 জোড়া। অ্যামোসিড লার্ভা দশা দেখা যায় কোন পর্বে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যামোসিড লার্ভা দশা দেখা যাবে কোথায়? পেট্রোমাইজন্টিডায়। কোথায়? পেট্রোমাইজন্টিডা। এটা কিসের? এটা হচ্ছে আমরা যেটা পড়ছি ভার্টিব্রাটার কি আছে? দুইটা সুপার ক্লাস আছে না? ভার্টিব্রাটার দুইটা সুপার ক্লাস আছে, তার নাম কি? সাইক্লোস্টোমাটা, নেফোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার একটা শ্রেণীর নাম কি? পেট্রোমাইজন্টিডা। এর এখানে দেখা যাবে কোন লার্ভা? অ্যামোসিড লার্ভা। বুঝা গেছে? ক্লাসে কিন্তু এগুলো খুব ভালোভাবে আপনাদেরকে রপ্ত করানো হয়েছিল। যাদের মনে নাই, আমারও তাদের প্রতি কিছু আসলে করার নাই, না পড়লে মনে থাকবে কেমন করিয়া। আপনারা তো প্রত্যেকে মহাপণ্ডিত, ঠিক আছে না? ক্লাস করার প্রয়োজন মনে হয় না। এমন মহাপণ্ডিত যে কিছুই মাথায় থাকে না। আচ্ছা, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, দেখেন এখানে কিন্তু সরাসরি বলে নাই যে কন্ড্রিকথিস, অ্যাকনোপটেরিজি কিংবা সার্কোপটেরিজি।
এটা কিন্তু একবারে বলে নাই, কি বলছে, ঘুরায় বলা হয়েছে। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের আইসের নাম কি? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কি নাম? ভুলে গেছেন? বলেন তো, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের শ্রেণীর নাম কি? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের শ্রেণীর নাম কি বলেন দেখি। জি, কি বলতে পারেন? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ এর শ্রেণীর নাম কি বলেন? 45 নম্বর। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছের শ্রেণীর নাম কি? আমি যা বলি একটু তাই শোনেন। ল্যাম্পুরো। ল্যাম্পুরো এখানে কোত্থেকে আসলো? আবু মুসা ভাই, ল্যাম্পুরো কোত্থেকে আসলো এখানে? কেউ কথা শুনে না, কারো কান চলে না, একজনের অ্যান্সার পাইছি। আবু মুসা ভুল হয়েছে। এই সাকিব ভাই তিনি বলেছেন অ্যাক্টিনোপটেরিজি। হ্যাঁ, আসলে অ্যান্সারটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। কি নাম? অ্যাক্টিনোপটেরিজি, একটু বানানটা দেখবেন। হ্যাঁ, অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা, এর এখানে আইস পাওয়া যায় কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সাইক্লোয়েট আইস, আর একটা হচ্ছে টিনোয়েট আইস। এক্ষেত্রে অ্যান্সার খ এবং গ। যদি এটা হতো কন্ট্রিকথিস, সেক্ষেত্রে অ্যান্সার হতো প্লাকোয়েট আইস। যদি এটা কোশ্চেনটা যদি হতো যে সার্কোপটেরিজি, সেক্ষেত্রে অ্যান্সার হতে পারতো গ্যানোয়েট আইস। ওকে, যেহেতু অ্যাক্টিনোপটেরিজি, অ্যান্সার সাইক্লোয়েডও হবে, প্লাকোয়েডও হবে। এপিডার্মিস উদ্ভূত আইস কোন শ্রেণীর? এপিডার্মিস মানে কি? দেহের যে বাইরের ত্বকটা আছে না, আমাদের দেহের চামড়া বা ত্বক যেটা আছে না, আমরা এটাকে বলি এপিডার্মিস। তাহলে এখানে যে শ্রেণীগুলো আছে, কোন শ্রেণীর জীবের বাইরের চামড়া থেকে আইস উৎপন্ন হয়? এক্ষেত্রে অ্যান্সার রেপটিলিয়া। কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে রেপটিলিয়া। 46 অ্যান্সার অ্যাক্টিনোপটেরিজি। কেমনে পাইলো এরা আল্লাহ জানে। 46 অ্যান্সার হচ্ছে রেপটিলিয়া, মানে সরীসৃপ। এক্সাম্পল কুমির। কুমিরের দেহ ত্বক থেকে কি হয়? আইসের উৎপত্তি হয়ে থাকে। আপনারা এগুলো ভালো জানেন আমার থেকেও। আচ্ছা, 47 নম্বর 48 নম্বর অ্যান্সার করেন। 47 48। আসেন, কোনটির লেজ হেটারো সার্কাল? হেটারো মানে কি? অসমান নাকি? এই যে লেজের একটা পার্ট বড়, একটা পার্ট ছোট, এটা হচ্ছে হেটারো সার্কাল। যদি হয় লেজ এরকম, যে দুইটা পার্ট কিরকম সমান, হোমো সার্কাল, এটা হচ্ছে হেটারো সার্কাল। যদি এরকম হয় যে লেজের কি হয়েছে, দুই অংশ এক জায়গায় একত্রিত হয়ে কি করছে, লেজ গঠন করছে, এটা হচ্ছে ডাইফাই সার্কাল। বুঝা গেছে? আচ্ছা, লেজ যে হেটারো সার্কাল, এটা হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য। কারণ কোন শ্রেণীর? কন্ড্রিকথিস। এখানে দেখেন তো এক্সাম্পল, কন্ড্রিকথিস আছে কোনটা? টিনুয়ালোসা ইলিশা, এ হচ্ছে কিন্তু অ্যাক্টিনোপটেরিজি, মানে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। লেবিও রোহিটা, সে রুই মাছের বৈজ্ঞানিক নাম। এসকোলিওডন মানে কি? হাঙ্গর। হাঙ্গর কোন শ্রেণীর? কন্ড্রিকথিস শ্রেণীর। বুঝা গেছে? তাহলে এর লেজ কিরকম? হেটারো সার্কাল, মানে একটা অংশ বড় আর একটা অংশ ছোট। 48 নম্বর, হৃৎপিণ্ডর প্রকোষ্ঠ 3টা।
তা তিনটা হলে তো অবশ্যই অসম্পূর্ণ হবে। সেটা কোন শ্রেণীর? হৃৎপিণ্ডর প্রকোষ্ঠ তিনটা, সেটা হচ্ছে একটা শ্রেণী আছে যার নাম হলো ব্যাঙের শ্রেণী। কি সেটা? এমফিবিয়া, মানে হলো উভচর। দেখেন তো এখানে এমফিবিয়া উভচর অ্যান্সার না? এর হৃৎপিণ্ড তিনটা, যেটা কন্ড্রিকথিস হৃৎপিণ্ডের সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এভিসের হৃৎপিণ্ডর প্রকোষ্ঠ চারটা এবং সম্পূর্ণ। রেপ্টিলিয়া এর প্রকোষ্ঠ চারটা কিন্তু অসম্পূর্ণ। একমাত্র কুমিরের হৃৎপিণ্ড হচ্ছে সম্পূর্ণ। ওকে, তাহলে আমরা যাব আমাদের আজকের ক্লাসের লাস্ট স্লাইডে, একটু দেখার চেষ্টা করেন। 49-50 অ্যান্সার করেন প্রত্যেকে, প্রত্যেকে অ্যান্সার করেন। 49-50 প্রত্যেকে অ্যান্সার করেন, প্রত্যেকে, সবার অ্যান্সার চাচ্ছি এটাতে, 49 এবং 50 ক্ষেত্রে। আচ্ছা, মানুষ কোন ধরনের প্রতিসাম্য? ঠিক আছে, আমরা প্রতিসাম্যতা পড়ছি 5 প্রকার: গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, এর পাশাপাশি অপ্রতিসাম্য, তাই কিনা? আচ্ছা, গোলীয় প্রতিসাম্য হচ্ছে ভলভক্স। ঠিক আছে, দ্বিঅরীয় আমরা বলতে পারি যেটাকে দুই ভাগে ভাগ করা যায়, এক্স্যাক্টলি অ্যান্সার এখন মনে পড়ছে না। অপ্রতিসাম্যর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি পাইলা গ্লোবোসা, আমরা তো পড়ছি। এক্ষেত্রে অ্যান্সার কি দ্বিপার্শ্বীয়। ঠিক আছে, এখন দ্বিপার্শ্বীয় কেন সেটা বুঝতে হবে। ঠিক আছে, কোন একটা জীবকে যদি সমান দুই ভাগে ভাগ করা যায়, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, আমরা একে বলি হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। দুইটা পার্টে কি থাকবে? সমান সমান অংশ, সমান সমান উপাদান, সমান পরিমাণে থাকবে। এখন দেখেন, যদি মানুষকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, আমাদের চোখ দুইটা, নাকের ছিদ্র দুইটা, দাঁত 32টা, তাই কিনা? সম্পূর্ণ কিন্তু পা দুইটা, হাত দুইটা ভাগ করা যাবে, কিন্তু অভ্যন্তরীণ উপাদান কি একই রকম থাকবে? থাকবে না। কি থাকবে না? এক পাশে যাবে যকৃৎ, আর এক পাশে হৃৎপিণ্ড। সমান হলো? হলো না তো। সেজন্য কি এটা? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কি হবে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য? সর্বাপেক্ষা উন্নত জীব, সর্বাপেক্ষা উন্নত জীব, অ্যান্সার হচ্ছে ম্যামালিয়া। সর্বাপেক্ষা উন্নত জীবের শ্রেণীর নাম কি? ম্যামালিয়া। বিকজ আমরা জানি শ্রেণীবিন্যাসের যত আমরা সামনের দিকে যাব তত উন্নত জীব পাবো। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা যখন মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস পড়লাম, ক্লাস মোট 7টা, কি কি নাম? কন্ড্রেকথিস, অ্যাক্রোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এমফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামেলিয়া। ম্যামেলিয়া এর পরে আর কোনো জীবের শ্রেণী আছে? নাই। এরপরে কোনো জীব আসছে? আসে নাই।
তো সবচেয়ে উন্নত কারা? মেমেলিয়া, বাংলা নাম স্তন্যপায়ী। এদের কি হয়? সেবাসিয়াস গর্ভগ্রন্থি, স্তন গ্রন্থি উৎপন্ন হয়ে থাকে। এদের কি আছে? সুগঠিত মস্তিষ্ক আছে, যার বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তারা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, বলা হচ্ছে এদের সুগঠিত মস্তিষ্ক দিয়ে তারা হচ্ছে ভালো মন্দ বাদ বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু অনার্স মাস্টার্স পাস করে আসা স্টুডেন্টরা এরা পারে না। বুঝে গেছে? টাকা দিয়ে কোর্স করে কোর্সে ভর্তি হয়েও আপনারা হচ্ছে আপনাদের করণীয় কি বর্জনীয় কি বিবেচনা করতে পারেন না। আসলে বুঝি না আপনারা মানুষের কাতারে আসলেই পড়েন কিনা। ঠিক আছে, সেটা আপনাদের একান্ত বিবেচ্য বিষয়। ভেবে দেখবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কাজে কর্মের জন্য প্রেরণ করেছে, সৃষ্টিকর্তা যে কাজে কর্মে প্রেরণ করেছে, কিংবা আমার যে করণীয় আমি যা করবার চাচ্ছি তা করতেছি না, কেন করতেছি না, একটু ভেবে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। বই এখনো ছাড়া হয় নাই মার্কেটে, একটু ঝামেলা আছে। হ্যাঁ, নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে খেল চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ইউর বিলাভড ইজি বায়োলজি। ভালো থাকবেন। আপনাদের সাথে সে ক্লাসটা করিয়ে আসলে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে। আমি আজকে আপনাদের ক্লাসটা নিয়ে স্যাটিসফাইড নই। ঠিক আছে, এর কারণটা আপনারা ভালো বুঝবেন, কারণটা আপনারা ভালো জানেন। তবুও চাই আল্লাহ যেন আপনাদের মধ্যে সঠিক বুঝতে দান করেন, যেন হেদায়েতটা দেয়, যেন পরিশ্রম করে মানসিকতাটা দেয়। আল্লাহ যেন আপনাদেরকে বেকার না করে, এটা আমি দোয়া করি আপনাদের জন্য। আপনাদের পিতা মাতা দোয়া করে, কিন্তু আপনাদের ইচ্ছা কি? বেকারে থাকি সারা জীবন, চলুক নাই হয়, চলুক কদিন চলে, যদি সফল হন দেখা হবে সফলতায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।